কাজে নিয়ে কয়েক হাজার কোটি টাকা ক্ষতির দাবি, সব পক্ষের মধ্যস্থতায় সংকট নিরসনের আশা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল আজ। মিলেছে ৩০ জনের জড়িত থাকার প্রমাণ, জমা দেওয়া হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র। আইসিইউর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাড়ছে মৃত্যু, সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে, পথেই মারা যাচ্ছেন অনেকে। মৌসুমের শুরুতেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন, ঘরহারা হচ্ছে হাজারো মানুষ। ৬১ কিলোমিটার এলাকা চিহ্নিত করে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এবং চালের বাজারে উত্তাপ, নওগাঁয় প্রতি বস্তায় বেড়েছে ৪০০ টাকা। মিলারদের কারসাজিতে পকেট কাটছে ভোক্তার, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করলেন এনবিআর কর্মকর্তারা। সংকট নিরসনে ফাউজুল কবিরের নেতৃত্বে ৫ উপদেষ্টাকে নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। দ্রুতই সমস্যা সমাধানের আশা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ও ব্যবসায়ী নেতাদের। আমাদেরকে ওনারশিপ দিয়ে গেল ১২ই মে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হয়। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলম বিরতি, কর্মবিরতি সহ নানা কর্মসূচি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। সবশেষ কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে নামেন তারা। টানা কর্মসূচিতে কাস্টমস হাউসগুলোতে ব্যাহত হয় আমদানি রফতানি কার্যক্রম ও রাজস্ব আহরণ। হুমকির মুখে পড়ে দেশের সার্বিক ব্যবসা খাত। রোববার রাজস্ব বোর্ডের সকল দফতরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়, নইলে জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। পরে রোববারের পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচি থেকে সরে আসে ঐক্য পরিষদ। এদিকে বিকেলে সচিবালয়ে ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক শেষে এনবিআর ইস্যুতে আলোচনার জন্য উপদেষ্টা ফৌজুল কবিরের নেতৃত্বে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানান অর্থ উপদেষ্টা। আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে, এনবিআর এর সংস্কার, এগুলি সম্পর্কে একটা ৫ সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এরপর তেজগাঁওয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী এনবিআর কর্মকর্তারা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সমস্যা সমাধানে সরকারের আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এতে মধ্যস্থতা করেন ব্যবসায়ী নেতারা। শাটডাউনটা হওয়ার যৌক্তিক কোনো কারণ ছিল না, বাট কিছু ভুল বোঝাবুঝির জন্য হয়তো এরকম একটা বিপর্যয় দেখতে হয়েছে। ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও তার মধ্যস্থতা করব। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ পুনরায় বিবেচনা করা হবে বলেও আশ্বাস পাওয়ার কথা জানান এনবিআর এবং ব্যবসায়ী নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শুল্ক বিভাগের টানা কলম বিরতির পাশাপাশি ২ দিনের কমপ্লিট শাটডাউনে দেশের আমদানি রফতানি বাণিজ্যের অন্তত কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমদানি করা কাঁচামালের শুল্কায়ন যেমন বন্ধ ছিল, তেমনি রফতানি পণ্য জাহাজীকরণে ছিল জটিলতা। শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ায় আগে থেকে কন্টেইনার বোঝাই জাহাজগুলো বন্দর ছাড়তে পারেনি। ধর্মঘট প্রত্যাহার হলেও এর জের আরও কয়েক সপ্তাহ টানতে হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। শাখা উত্তরপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯৩% চট্টগ্রাম বন্দর দিয়ে যেমন সম্পন্ন হয়, তেমনি আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন থেকে শুরু করে ছাড় করার সঙ্গে সরাসরি সম্পৃক্ত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু গত ১ মাস ধরে চলছে গুরুত্বপূর্ণ এই সংস্থার নানা কর্মসূচি। প্রথম দিকে প্রতিদিন কয়েক ঘন্টার কলম বিরতি চলল, শনি এবং রোববার ছিল কমপ্লিট শাটডাউন। আর তাতেই স্থবির হয়ে পড়ে দেশের পুরো আমদানি রপ্তানি বাণিজ্য। জাহাজগুলো বাড়তে বসে আছে, তার যে বার্থ হায়ার এভরিথিং পার ডে সেটা বাড়তে থাকবে। প্লাস মনে করেন সে সময় মতন সিঙ্গাপুরে বা পোর্ট কেলাং বা কলম্বো যেতে পারবে না, তার যেই টার্ন অ্যারাউন্ড টাইম, তার যে কমিটমেন্ট সে রাখতে পারবে না।
তাহলে তার এই জাহাজের ট্রিপ কমে যাবে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 4 থেকে 4,500 কন্টেনার ডেলিভারি হলো, রোববার ডেলিভারি হয়েছে মাত্র 139টি কন্টেনার। এমনকি শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ায় আগে থেকে কন্টেনার বোঝাই জাহাজগুলো বন্দর ছাড়তে পারেনি। একটি আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানের একদিনে রপ্তানি পণ্য বোঝাই 3টি জাহাজ যেমন বন্দর ছাড়তে পারেনি, তেমনি ভিড়তে পারেনি কাঁচামাল নিয়ে আসারও 2টি জাহাজ। যে কোনো সংকট ডেফিনেটলি ইন্টারন্যাশনালি ভালো গুডউইল নিয়ে আসে না, সেটা আপনারা ভালো করে জানেন। আর বর্তমানে তো আমরা বিভিন্ন মুখী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 129টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কন্টেনারবাহী 31টি জাহাজের মধ্যে 21টি জাহাজ বন্দরের ঝেড়িতে বেড়ার অপেক্ষায় বহির্নোঙরে থাকতে হয়েছে শাটডাউনের 2 দিন। বহির্নোঙরে অবস্থানরত বাল্ক পণ্য বোঝাই অন্যান্য মাদার ভেসেলকেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে। অথচ নির্ধারিত সময়ের পর বন্দরে অবস্থানের কারণে মাদার ভেসেলগুলোকে প্রতিদিন সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 25,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হয় বলে অভিযোগ শিপিং ব্যবসায়ীদের। আমদানি পণ্য এবং রপ্তানি পণ্য যখন যাবে না, তখন তো জাহাজ তো বসে থাকবে। জাহাজ বসে থাকলেই তো আলটিমেট ডেলিভারি না হলে আপনি তো আলটিমেটলি জাহাজও বসে থাকবে এবং জাহাজের ড্যামারেজও গুনতে হবে এবং পোর্টের মধ্যে একটা কনজেশন তৈরি হবে। তবে এই ধর্মঘটের ফলে সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়তে হয়েছিল দেশের তৈরি পোশাক খাতকে। বিশেষ করে আমদানি করা কাঁচামাল আটকে ছিল বন্দরের বিভিন্ন শেডে। একই সঙ্গে জাহাজীকরণ না হওয়ায় রপ্তানিযোগ্য তৈরি পোশাক আটকা পড়ে অফডকগুলিতে। ধর্মঘটের 2 দিনে 5,000-এর বেশি তৈরি পোশাকবাহী কন্টেনার জাহাজীকরণ হয়নি বলে দাবি করছেন গার্মেন্টস মালিকেরা। পণ্য আমদানি এবং এক্সপোর্টের যে ডিলে হচ্ছে, এটার জন্য আমাদের কাস্টমার খুব অ্যানয়েড পজিশনে আছেন। সাম অর্ডার অলরেডি ডিসকাউন্ট এবং এয়ারফ্রেটের জন্য করছেন এবং আগামী দিনে অর্ডার তারা দেবে না দেবে এটা নিয়ে তাদের কিন্তু এই চিন্তার খোরাক হয়েছে। এদিকে 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,722 টিউস কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আইসিইউ না থাকায় ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত 3 বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত 12 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 15 জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন হওয়া শুরু হয় তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট পুরো সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো, এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ। মৌসুমের শুরুতেই তীব্র ভাঙন দেখা দিয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায়। অন্তত 61 কিলোমিটার ভাঙন এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর হাজারো মানুষ গৃহহারা হচ্ছেন। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের।
200 কোটি টাকার প্রকল্প জমা দেয়া আছে জানিয়ে ভাঙন প্রতিরোধ কাজ চলছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। ষাটোর্ধ্ব নীলুফা বেগম অসহায়ের মতো তাকিয়ে থাকে। নদীর পানিতে মিশেছে তার চোখের পানি, কারণ ভিটেমাটির মোট জমির 3 ভাগের 2 ভাগই নদীগর্ভে বিলীন হয়ে বাকি যেটুকু আছে তাও যায় অবস্থা। নদীতে প্রায় বারণই বলতে লইয়ে গেছে, আমরা বাড়ি রাখবো এমন কোন টপিক নেই। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরাইচা এলাকায় কীর্তনখোলার থাবায় বিপর্যস্ত বাসিন্দারা। নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আমাদের সামনে আরো প্রায় আধা কিলোমিটারের মতো জায়গা ছিল, আস্তে আস্তে ভাঙতে বাড়ি ঘর এদিকে চাপে গেছে। এই সাইডে 4-5টা ঘর ছিল, এখন জায়গাও নাই, পরে মানুষের জায়গায় থাকতে হইতেছে। করুণ গল্প পটুয়াখালী গলাচিপার শাহিদা বেগমেরও। একবার নয়, বুড়াগৌরাঙ্গের ভাঙনে পর্যন্ত 4 বার ঘর সরাতে হয়েছে শাহিদাকে। শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব তার পরিবার। জায়গা জমি সব ভেঙে গেছে, আমরা মানের জায়গা একটু ছাপড়া দিছি। শাহিদার মতো পটুয়াখালীর বিভিন্ন উপজেলার শত পরিবার একই দুর্ভোগের মুখোমুখি। প্রতিটি ঘূর্ণিঝড়, প্রতিটি জলোচ্ছ্বাস এক একটা অভিশাপ হয়ে নেমেছে উপকূলবাসীর বুকে। মাদ্রাসা, মসজিদ, স্কুল সব শেষ হয়ে গেছে। বেরিবানটা আমাদের যদি একটুখানি মজবুত হয়, সরকার যদি একটু বেশি করিয়ে দেয়, তাহলে আমরা একটু বাঁচতে পারি। এদিকে 40 বছরেরও বেশি সময় ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের জনপদ, কিন্তু ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কার্যকরী পদক্ষেপ। বেরিবান আমাকে ভেঙে গেছে 3-4 বার, ঘর দুয়ার পাল্টাই হেলাইছি। এখন আমরা হেরাম টপিক নাই যে আমরা এই ঘর দুয়ার আবার জায়গা পাল্টাম বা একটা ঘর দুয়ার উঠামু। তবে ভাঙন রোধে কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। সমীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে আমরা দ্রুত প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের প্রেক্ষিতে আমরা কাজ বাস্তবায়ন করব। অতি ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গা এবং গুরুত্বপূর্ণ যে অবকাঠামো আছে, আমরা এরকম জায়গা প্রায় 6 কিলোমিটার জায়গার আমরা কাজ হাতে নিয়েছি। বরিশাল বিভাগের 6 জেলায় 61 কিলোমিটার ভাঙন তীব্র এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। নওগাঁর মোকামে সপ্তাহ ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি 400 টাকা পর্যন্ত। দফায় বাড়তি দরে কাটা হচ্ছে ভোক্তার পকেট। কিন্তু ভিন্ন চিত্র উৎপাদকের ক্ষেত্রে। চাষিদের অভিযোগ, হাটে মিলছে না ন্যায্য দাম, আর নেই ধানের চাল চড়া দরে বিক্রি করছেন, আর সেই ধানের চাল চড়া দরে বিক্রি করছেন মিলাররা। এক্ষেত্রে ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 1 মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা। কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হয় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে, চাল স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে। কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুতদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা ভর্তি একটা বস্তার 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুত বিরোধী অভিযান। বাজারগুলো আছে, বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে। সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরো ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। EDF Aluminum, redefine possibilities.
সময় সংবাদে আরও থাকছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৪৭। ত্রাণ কেন্দ্রকে গণহত্যার জায়গা আখ্যা চিকিৎসা সেবা সংস্থা MSF-এর। যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ কিংবা নালা নর্দমার পয়ঃবর্জ্য সরাসরি নামছে বঙ্গোপসাগরে। কোনো ধরনের শোধন ছাড়াই এসব দূষিত পানি সমুদ্রে পড়ায় মারাত্মক দূষণের শিকার হচ্ছে সমুদ্র সৈকত। বিশেষজ্ঞরা মনে করছেন যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। আর সমস্যা নিরসনে সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি মেম্বারের ঘাটা, যেখানে ফেলা হয়েছে ময়লা আবর্জনা, তার সঙ্গে যুক্ত হয়েছে ঘরবাড়ি কিংবা নানা স্থাপনার অপরিশোধিত পয়ঃবর্জ্য। আর নালা নর্দমা দিয়ে পানির ঢল এসে অপরিশোধিত পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা যা মিশছে বঙ্গোপসাগরে। শুধু মেম্বারের ঘাটা নয়, সমুদ্র সৈকতে ডিভাইন পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল। আর এই খাল দিয়ে হোটেল, মোটেল জোনের ময়লা পানি সরাসরি চলে যাচ্ছে সাগরে। স্থানীয়দের দাবি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান সৈকতের বালিয়াড়িকে বানিয়েছে নিজেদের ময়লা ফেলার স্থান। আবার অনেকে বালিয়াড়ির নিচ দিয়ে পাইপের মাধ্যমে ফেলছেন পানি। পৌরসভার লোক এসে এখানে ডাস্টবিনে ফেলে, ডাস্টবিনের অভাব যেগুলো এখানে ফেলে এগুলো নিয়ে যায় না। অনেক ধরনের ময়লা ফেলে, কোনো কারো দেখার মতো মানুষ থাকে না। সব পানি সাগরে যাচ্ছে, সব ময়লা সাগরে যাচ্ছে। সমুদ্র সৈকতের একাধিক পয়েন্ট দিয়ে প্রতিদিনই সাগরে নামছে শত শত পর্যটক, কিন্তু ময়লার পানির দুর্গন্ধের কারণে পর্যটকদের হাঁটা চলা কঠিন হয়ে পড়েছে। হোটেলের ময়লা পানিগুলা সাগরের দিকে চলে আসতেছে, অনেকের গায়ে খাজানি হচ্ছে, চুলকানি হচ্ছে, এই ভয়ে কেউ আসতেছে না। সুন্দর সমুদ্রের সামনে এত এরকম ময়লা একটা পরিবেশ, মানে খুবই বিব্রত এবং খুবই বিরক্ত লাগা। লাইফগার্ড কর্মীরা বলছেন, খাল হয়ে পানি পড়ায় সাগরে সৃষ্টি হওয়া গর্তে দুর্ঘটনা কবলিত হচ্ছে পর্যটকরা। আর অপরিশোধিত পয়ঃবর্জ্য সাগরে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে বলে মনে করছেন সমুদ্র বিশেষজ্ঞরা। পর্যাপ্ত সিউরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু হোটেল, মোটেলগুলোতে স্থাপন করা হয়নি। প্রতিনিয়ত পরিবেশের যাতে নিয়মকানুনগুলো হোটেলের কর্তৃপক্ষ মেনে চলে, সেই অনুযায়ী তদারকি জোরদার করা উচিত। তবে প্রশাসন জানিয়েছে এই সমস্যার নিরসনে সবাই একযোগে কাজ করছে। এই সকল বিষয়ে আমরা এখানে যারা হোটেল, মোটেল বা অন্যান্য বিজনেসে যারা আছেন তাদেরও সহযোগিতা চাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে তাদের মধ্যে আমাদের যেই নির্দেশনা থাকে সেটি অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এরই মধ্যে সমুদ্র সৈকতের ডিভাইন পয়েন্টের বালিয়াড়িতে কৃত্রিম খাল বানানো হলেও তা ভরাট করে দিয়েছে প্রশাসন। আর সাগরে অপরিশোধিত পয়ঃবর্জ্য যাওয়ায় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। নওগাঁর আড়তে বেড়েছে আমের সরবরাহ। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালির বাড়তি যোগান থাকলেও ক্রেতার উপস্থিতি কম। বিস্তারিত জানাতে নওগাঁর আম আড়তে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি। ল্যাংড়া, হিমসাগর, বাড়িফোর, আম্রপলি, আসলে বাহারি জাতের আমের এই মুহূর্তে একটা ভর সমারোহ আড়তগুলোতে। ইতিমধ্যে কিন্তু স্থানীয় যে প্রশাসন সময়সীমা এবার বেঁধে দিয়েছিল, এই সময়ের আগেই সব ধরনের আমের কিন্তু বাড়তি যোগান এই আড়তগুলোতে আমরা দেখছিলাম। এবং এবার তীব্র আবহাওয়ার কারণে কিছুটা আমের সরবরাহ আগে চলে আসার কারণে কিন্তু আমের যে বাজার তা কিন্তু অনেকটাই বাড়তি জমজমাট এবং ক্রেতার উপস্থিতির তুলনায় আমের যোগান বেশি বলছেন এখানকার যারা বাগান মালিকরা। ফলে স্বাভাবিকভাবে গেল সপ্তাহের ব্যবধানে দর কিন্তু বেশ ওঠানামা আমরা দেখছিলাম। এবং এই মৌসুমে আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় এই অঞ্চলের আম্রপলি আমটা, এই আমটা কিন্তু ব্যাপক পরিসরে উঠেছে। এবং এই আমের বাজার এই মুহূর্তে আমরা দেখছিলাম প্রতি মন যেটা এ গ্রেডের আম সেটি বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা দরে প্রতি মন। অন্যদিকে রূপালী বাদে যেগুলোর আম রয়েছে, হিমসাগর, বাড়িফোর এবং ব্যানানা, এই আমগুলো প্রকার ভেদে কিন্তু 1600 থেকে 1800 টাকা ভালো জাতের যে আম, এই আমগুলো বিক্রি হচ্ছে। তবে বাগান মালিকরা যে বিষয়টি বলছেন, এবার আসলে প্রথম থেকেই তাদের যে কাঙ্ক্ষিত দরের যে প্রত্যাশা তা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং বিগত বছরের তুলনায় এবার আমের যোগান বাড়লেও সেই তুলনায় দাম পাচ্ছেন না। পাশাপাশি এবার কিছুটা বৈরী আবহাওয়ার কারণে আমের যে ধরন প্রকৃতি তা কিছুটা খারাপ বলছেন। এ কারণে কিন্তু একটা ছন্দপতন দাম, পাশাপাশি কাঙ্ক্ষিত ফলন কিছুটা কম হয়েছে। সব মিলে বাগান মালিকরা অনেকটা হতাশ প্রকাশ করছেন এবং দূরের ব্যাপারীর উপস্থিতির উপর বাজার অনেকটা নির্ভর করে। তবে আমের যোগান বেড়েছে, ক্রেতার উপস্থিতি কমের কারণে কিন্তু দরের জায়গাটা অনেকটাই হতাশ এখানকার বাগান মালিকরা। তবে স্থানীয় প্রশাসন বলছে এবার প্রায় এই জেলায়
31,000 হেক্টর জমি থেকে 4 লাখ মেট্রিক টন আম পাওয়ার একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং তার বাজার মূল্য তারা নির্ধারণ করেছিল প্রায় 4,000 কোটি টাকা। তবে আরো কয়েকদিন রয়েছে, এই দিনের মধ্যে আসলে একটা ভালো বাজার পাবেন। মাঝখানে একটা বৈরী আবহাওয়ার কারণে বাজারটা অনেকটাই হতাশার মধ্যে ছিল, তবে আগামীতে একটা ভালো বাজারের প্রত্যাশায় বাগান মালিকরা কিন্তু আশায় দিন গুনছে। এই ছিল সার্বিক নওগাঁর আম বেচা কেনার খবর আমার কাছে। সময় সংবাদ, এবারে দেশের বাইরের খবর। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 47 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রকে গণহত্যা কেন্দ্র বলে আখ্যা দিয়েছে চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক সংস্থা MSF। এদিকে নেতানিয়াহু বাহিনীর কাছে গাজা যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় দখলদার বাহিনীর বর্বরতা কেবল বেড়েই চলেছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা। স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়। একই দিন চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক সংস্থা MSF সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা নিয়ে একটি বার্তা দেয়। সংস্থাটির মতে গাজাবাসীরা এক অসহনীয় দোটানায় পড়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রকে মানবিক সহায়তা নয় বরং গণহত্যা বলে উল্লেখ করে সংস্থাটি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে থাকা ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগামী সপ্তাহে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করার পরিকল্পনা করছেন বলে জানায় ইসরায়েলের এক কর্মকর্তা। সেখানে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একই দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধান অগ্রাধিকার জিম্মিদের ফিরিয়ে আনা। অর্জিতা শাহসিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। আজ অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। বিকাল 3টায় বিসিবি কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সভায় বসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুলদের নেতৃত্বাধীন বোর্ড। সম্প্রতি নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে সমালোচিত ক্রিকেট অপারেশনস বিভাগ পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া বিপিএল আয়োজনের দিনক্ষণ ও নতুন ফ্র্যাঞ্চাইজি দেওয়ার বিষয়েও আলোচনা হবে সভায়। নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি, সেটারও অনুমোদন আসতে পারে এ সভা থেকে। সভাপতির দায়িত্ব নিয়েই ক্রিকেট বিবেকেন্দ্রীকরণের আশ্বাস দিয়েছিলেন বুলবুল। মিনি বিসিবির কার্যক্রমও আছে সভার এজেন্ডায়। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এনবিআর এর কর্মসূচি প্রত্যাহার হলো আমদানি রফতানি বাণিজ্যে কাটেনি স্থবিরতা, জের টানতে হবে কয়েক সপ্তাহ, হাজার হাজার কোটি টাকার ক্ষতির দাবি। এবং আইসিইউর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে, পথেই মৃত্যু হচ্ছে অনেকের, দ্রুত সমাধানের দাবি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।